আমাদের আমলে ইংরেজি দ্বিতীয় পত্রের জন্য ইন্টারমিডিয়েটে আমরা চৌধুরী অ্যান্ড হুসেনের বই পড়তাম। ওইখানে একটা প্যাসেজ ছিল, সেই প্যাসেজের শুরুর কথাটা এরকম ছিল, আইনস্টাইন ওয়াজ ইনডিফারেন্ট ইন হিজ ওয়েজ অফ লাইফ। অর্থাৎ আইনস্টাইন তার জীবনের বিভিন্ন কাজে খুবই উদাসীন ছিলেন। আমাদের ইংরেজি স্যাররা খুবই যত্ন নিয়ে শিখাইতেন যে ইনডিফারেন্ট শব্দের অর্থ হচ্ছে উদাসীন। তো আমি যখন ইংরেজি পড়াইতাম তখন শব্দটাকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করতাম। সেই ব্যাখ্যাটা আমার এরকম ছিল যে দেখো, বিভিন্ন জিনিসের এক্সপিরিয়েন্স যখন আমাদের হয় তখন আমাদের এক্সপ্রেশন বা অভিব্যক্তি বদলে যায়। এটাই স্বাভাবিক। যেমন ধরো, তুমি চুরি করে একদিন ফ্রিজ থেকে চকলেট খাচ্ছিলে রাতের বেলায়, তো হঠাৎ তোমার কাজের বুয়ার সামনে তুমি ধরা পড়ে গেছো। তো তখন তুমি যে এক্সপ্রেশনটা দাও, কিন্তু সেই ধরাটা যদি তুমি আম্মুর হাতে খাইতা তাহলে কিন্তু একই রকম হইতো না। তোমার অভিব্যক্তি বদলে যাইতো যে এখন তো পিডানিটা দিবে, কাজের বুয়া তো আর মাইট দিবে না, সর্বোচ্চ আর আম্মুর কাছে কালকে সকালে নালিশ করবে, এই তো। অর্থাৎ উভয় ক্ষেত্রে মানে তোমার নার্ভ রেসপন্স ডিফারেন্ট। যদি নার্ভ রেসপন্স ডিফারেন্ট না হইতো তাহলে তোমার বোঝা লাগবে যে তোমার স্নায়বিক কিছুটা প্রবলেম আছে। অর্থাৎ তুমি আসলে ঠিক বোঝো না যে কোনটা কেমন ভারিক্কির সিচুয়েশন এবং তখন তোমার কেমন এক্সপ্রেশন দেওয়া উচিত। তো যাই হোক, আইনস্টাইন নিজের বন্ধুর সাথে দেখা করতে গেলেও যে জামা কাপড় পরে যাইতেন, যে পোশাকে আশাকে যাইতেন, আবার ব্রিটেনের রানীর সাথে দেখা করতে গেলেও সে মোটামুটি একই সাইকেল চড়েই চলে যাইতেন আর কি, এরকম একটা অবস্থা। তো এই জন্য বলা হয়েছিল আর কি যে সে ইনডিফারেন্ট বা উদাসীন। তো এখন প্রসঙ্গ হচ্ছে ধর্ষণ মামলা। ধর্ষণের সংজ্ঞাটা আসলে যে কি হবে এটা নিয়ে অনেক লম্বা আলাপ দেওয়া যায়, সেটা এখন করব না, কারণ তাইলে আমাদের মূল ফোকাসটা সরে যাবে। তো আমাদের যে আসিয়া বা রামিসার ঘটনাটা আমাদের কর্তা ব্যক্তিদের কাছে মানে স্নায়বিক আমার কাছে মনে হয় না তেমন একটা আলোড়ন সৃষ্টি করতেছে, তেমন একটা নাড়া দিচ্ছে না আর কি। এবং তারা এটাকে আর 10টা ধর্ষণ মামলার মতোই মনে করতেছে। এবং মানে আমি একটু সমস্যাটা যদি বুঝায় বলি, 8-10টা ধর্ষণ মামলা মানে কি, মানে ধর্ষণ সবই ঠিক আছে, অপরাধ মানে মানে ঘৃণিত অপরাধ সবই ঠিক আছে, কিন্তু এই বিষয়গুলো যে কত বেশি ভিন্ন এটা একটু আমাদের বোঝা লাগবে। আমার কাছে মনে হয় সমস্যাটা যেখানে হচ্ছে যে মানে আমাদের দেশে অনেক মেয়েই আছে যে তাদের বয়ফ্রেন্ড বা হাজব্যান্ডকে ফাঁসানোর জন্য বা ফান্দে ফালানোর জন্য এই ধরনের অনেক মিথ্যা মামলা দিয়ে থাকে অনেক সময়। আমরা এগুলো জানি ভাই, এগুলো বলতে হবে না। সো এই মাথামোটা কর্তাবাবুরা সেই কেসগুলোকে আসলে মানে সেই সব ভুয়া যে মামলাগুলো ছিল সেইগুলোকে না এই মামলার সমান প্রায়োরিটি পাচ্ছে, মানে এই মামলাগুলো সেই মামলার সমান প্রায়োরিটি পাচ্ছে। মানে দ্যাট ইজ দ্য প্রবলেম। আমার কাছে মনে হয় তারা বুঝতে পারতেছে না এই কারণে, মানে তারা বুঝতে পারতেছে না যে এই কেসটা আসিয়া, রামিসা বা আরও যারা আছে, আমি তো নামও ভুলে গেছি, আপনাদের মনে থাকবে নিশ্চয়ই, আমাদের এই কন্যা শিশুগুলোর যে ধর্ষণের এবং তাদের মেরে ফেলার ঘটনা, গতকালের আগের দিনই মনে হয় 24 ঘন্টাতে 4জনের সাথে এই ঘটনা ঘটছে। মানে 4জনের কথাটা আমাদের মিডিয়াতে আসছে। আমরা তো অত বেশি সচেতন মানুষজন না, আমরা অনেক কিছু বলি না, বলতে চাই না নিজেদের কারণে বা বিভিন্ন কারণে, যাই হোক। সো এইটা যে আমাদের কলিজার টুকরা, মানে আমাদের কন্যা সন্তানদের জীবন মরণ ইস্যু, আমার মনে হয় না এটা তারা ফিল করতে পারতেছেন। মানে এর চেয়ে বড় মধ্যযুগীয় বর্বরতা আর হইতে পারে বলে আমার কাছে মনে হচ্ছে না। মানে এর বিচারের জন্য যদি আমাদের নিজেদেরই বর্বর হয়ে যাওয়া লাগে, উই আর অল আপ ফর দ্যাট, মানে লিটারালি এভরি সিঙ্গেল ওয়ান। এবং আমার কাছে মনে হয় না দে শুড বি ডেয়ারিং চেকিং আওয়ার পেশেন্স। দে উইল ফেইল ভেরি মিজারেবলি। দোষী ধরা পড়ছে, দোষীর দোষর ধরা পড়ছে, সে স্বীকারোক্তি দিয়ে ফেলছে, মানে তাইলে বাকি আছে কি? ওকে, আমি ভাই আইন বুঝি না, হয়তো বা আপিলের সুযোগ দেওয়া যেতে পারে, মানে কোর্ট আনকোর্ট মানে বৈধ হওয়ার জন্য বিচার ব্যবস্থাটা, বিচার কার্যটা। সো ঠিক আছে, আপিলের সুযোগ দেন, জাস্ট একটা দিন সুযোগ দেওয়া হইলো, এরপরের দিনই ভাই তোমার শাস্তি কার্যকর করা হবে। ওই একদিনের মধ্যে তুমি যেভাবে পারো নিজেকে নির্দোষ প্রমাণ করো। নির্দোষ তো প্রমাণ করতে পারবে না, সে অলরেডি স্বীকার করে ফেলছে। সে কি করবে? একটা জাস্ট মানে কি বলে, আনুষ্ঠানিকতা পালনের জন্য আমরা তাকে একটা আপিলের সুযোগ দিলাম। বাট সে আপিলের সুযোগ দেওয়ার নাম করে এটাকে যে আমরা তলানিতে ঠেকাবো, মামলাটাকে প্রায়োরিটিতে নিচে নামাই দিব, তথাকথিত মানে আইন বিচার ব্যবস্থা দেখায় দিয়ে, মানে এইটা তো ভাই হইতে পারে না। এর জন্য কি কি আইনি কাঠামো পরিবর্তন করা দরকার করে ফেলেন। দ্রুত বিচার ট্রাইব্যুনাল না কি বলেন, কি সব বাল ছিঁড়বেন, ছিঁড়ে ফেলেন, ছিঁড়ে এই কাজটা করেন। মানে আপনারা বুঝতেছেন না, মানে আমি কি বলবো আসলে,
মানে সিম্পলি আ কিডস ডিক্যাপিটেটেড হেড ইজ সাবমার্জড ইনটু দ্য বাকেট অফ দ্য ওয়াটার ফ্লোটিং উইথ হার ওন ব্লাড। মানে আপনার তো রক্ত গরম হয়ে মানে ব্লাড বয়েলিং হওয়ার কথা ভিতরে। ক্যান ইউ ফাকিং বারবারিক অক্সিমোরনস আন্ডারস্ট্যান্ড এনিথিং? ইমাজিন দ্যাট কেস। তার মা যখন যে দেখছে দৌড়ে মানে ঘরের মধ্যে যে আমার মেয়েটা, আমার বাচ্চা মেয়েটার এই অবস্থা, তার 8-10 বছর বয়স। ইয়েস, আই এম দ্য ভয়েস অফ বাংলাদেশ। You better hear loud and very clear. Either you set a quick and exemplary punishment or face an unimaginable enigma of people that you cannot even imagine. None of you can imagine. There will be a mass unrest and anarchy all over the country. Can you hear me? You can't. চট্টগ্রামে আজকেও একটা মানে যে শিশু ধর্ষণে অভিযুক্ত ছেলে লোক, হোয়াট এভার দ্যাট ইজ, মানে তাকে যখন পুলিশ নিয়ে আসতে গেছে টিয়ার গ্যাস মেরেও তাকে জনতার কাছ থেকে ছাড়াই নিয়ে যেতে পারে নাই। মানে বুঝতে পারতেছেন আপনারা? জনগণের চোখ, ফুসফুস এখন মানে ওই ক্লোরোপিক্রিন বা ক্লোরোঅ্যাসিটোফিনন রেজিস্ট্যান্ট হয়ে গেছে। আমি জানি আপনারা এগুলো বোঝেন না। রামিসার হত্যাকারী যুগলকে আপনারা বাঁচাইতে পারবেন না। আসলে এদেরকে বাঁচাইতে যায়া নিজেরাই খরচের খাতায় পড়ে যাবেন দেখবেন। একেবারে স্পষ্ট বলে দিচ্ছি, আপনাদের বন্ধু হিসেবে বলে দিচ্ছি, কথাটা মাথায় রেখেন। বিচার বিবেচনার এই যে বোগাস বানোয়াট ব্রিটিশ যে আইন, এটার পাশায় লাথি মারেন। লাথি মাইরা জনগণের পালস বোঝার চেষ্টা করেন। এইটা বুঝে যা করা উচিত এটা করে ফেলেন। আগামীকালকে দুপুরের মধ্যে নতুন মানে লাগলে শিশু হত্যা ট্রাইব্যুনাল বা হোয়াটসএভার, আমি ভাই আইনের লোক না, আমি বলতে পারবো না, এই টাইপের কিছু একটা গঠন করে দ্রুত শাস্তি কার্যকর করেন। আগামীকালকে বিকাল 4টায়, হ্যাঁ আগামীকালকে বিকাল 4টায় অর্থাৎ শুক্রবারে শহীদ মিনারে কিন্তু গণজমায়েত হবে। ঠেকাইতে পারবে না কিন্তু কেউ এই জোয়ার। যেই জেলেই তাকে নিয়ে তুমি যত নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই আটকায় রাখো না কেন, জনগণ কিন্তু এর পিন্ডি চটকায়েই ছাড়বে। এবং সাথে কিন্তু পিন্ডি চটকাবে তোমাদেরও। তোমরা যারা ওকে নিরাপত্তা দিচ্ছ, সো কল্ড আইনি কাঠামোর মধ্যে ফেলতেছো, মানে বেসিক্যালি তুমি অপরাধীকে মানে শেল্টারিং করতেছো, আর কিছুই না। আমাদের কান্নার দাগ মুছে যাবে, তারপরে তোমরা বছরখানিক পরে মানুষ ভুলে যাবে, তারপরে নিয়ে আসবা। এতে তো কারো শিক্ষা হচ্ছে না তো, যে এই টাইপের ঘৃণ্য কাজ করলে তার পরিণতিটা কি হয়। আমাদের একেবারে রক্ত গরম থাকতে থাকতে আমাদের এই বিচার লাগবে। আর আচ্ছা ভাই, আমি আর একটা জিনিস বলি, আমাদের বিরোধী দল ইতারা কি করতেছে, মানে কি আর বলবো ভাষা, মানে নিজেদের বিচি খুইলা কি মানে টেবিল টেনিস খেলতেছো, একজনের টেবিল থেকে আরেকজনের টেবিলে ছোড়াছুড়ি করতেছো নাকি বিচি লেসাক একটা। আমি ভাই সরকার ব্যবস্থায় নাই, নাইলে ওই অ্যান্টোনিও ল্যাভয়েসিয়ার মতো মজার মজার কিছু কেমিক্যাল প্রসেস এর আইডিয়া দিতাম, যেটা দিয়ে ক্ষণিকের পোলারে সাইজ করার বুদ্ধি কি হইতে পারে, তাকে নিদারুণ যন্ত্রণায় কীভাবে কেমিক্যাল প্রসেসে, নো মেকানিক্যাল ওয়ে, নো মেডিকেল ওয়ে, যে তার হাত পা কেটে ফেললাম এক একটা করে, নট লাইক দ্যাট। ফাঁসি তো অবশ্যই না, ওরে বাবা, তাকে ইনস্ট্যান্ট মৃত্যু তো দেওয়াই যাবে না। হি মাস্ট ফিল দ্য পেইন অ্যান্ড টিচ এভরিওয়ান। এই কাজ করলে এইরকম ঘটনা ঘটে। তো আমি সেসব আইডিয়া দিব না, তোমাদের মতো দিল্লির দালাল আর মানে মানসিক দাসদের এসব আইডিয়া দিয়ে লাভ নাই। তোমরা স্টুপিডরা এগুলো বুঝোও না, বুঝবাও না। সো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধানের গোষ্ঠী কিন্তু জনগণ এইবারই একদম সুদে দেবে বলে দিচ্ছি। এই সুযোগ দিও না, তোমাদের ভালোর জন্যই বলতেছি, কথাগুলো শুনো। একদম সাউয়া মাওয়া ছিঁড়ে ফেলাই দিব কিন্তু। আমাদের সাউয়া আর মাউয়া, বুঝতে পারছো তো কাদের কথা বলছি। পরে কাইন্দ না কিন্তু শোনা, সবার ভালোর জন্য বলতেছি। দেশ কিন্তু খুব বাজে একটা অবস্থার দিকে যাচ্ছে। আগামীকালকে বিকাল 4টায় যখন শাহবাগে শহীদ মিনারে মানুষ নামবে, ওই ঢল ঠেকাইতে পারবা না। ওই ঢল যে কোত্থেকে কই চলে যাবে, ওইখান থেকে একটা সাব ব্রাঞ্চও যদি বেরোয় যায়, তার দায়িত্ব কিন্তু মূল নেতৃবৃন্দের না, পরে কিন্তু দোষ দেওয়া যাবে না। আর এইটার জন্য যদি গুমের ব্যবস্থা করো, যে তোমাদের প্রতিরক্ষা বাহিনী দিয়ে, পুলিশ দিয়ে, অমুক দিয়ে, র্যাব দিয়ে, যে ধরে নিয়ে গেলাম, দেখি এটা নেতৃত্ব দিচ্ছে, ধরে নিয়ে গেলাম, কোনো লাভ হবে না। এটার জন্য একদম মানে ঝামেলা হয়ে যাবে।